হ্যালো বন্ধুরা, গল্পকথক চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। গল্পটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত, নাম রক্তখদ্যোত। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্পসমূহের মধ্যে ভূতজ্ঞানী বড়দার গল্পসহ অন্যান্য অলৌকিক গল্পগুলো বিশেষ জনপ্রিয়। 1915 থেকে 1965 পর্যন্ত সময়কালে বেশ কিছু অলৌকিক গল্প রচনা করেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। চলুন তাহলে শুরু করা যাক। সন্ধ্যার সময় প্রাত্যহিক অভ্যাস মতো গুটি কয়েক সভ্য ক্লাবঘরের মধ্যে সমবেত হয়েছিল। বড়দা সিগারেটের ক্ষুদ্র শেষাংশটুকুকে লম্বা একটি সুকটান দিয়ে সেটা সযত্নে অ্যাস্ট্রের উপর রেখে দিল। তারপর আস্তে আস্তে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ভূতের গল্প তোমরা অনেকেই শুনেছ, কিন্তু ভূতের মুখে ভূতের গল্প কেউ শুনেছ কি? অমূল্য এক কোণে বসে একটা সচিত্র বিলাতি মাসিক পত্রের পাতা উল্টাচ্ছিল। বলল, অসম্ভব একটা কিছু বড়দার বলাই চাই। বড়দা বলল, আপাত দৃষ্টিতে ঘটনাটা অসম্ভব বলে মনে হতে পারে বটে, কিন্তু বাস্তবিক তা নয়। তবে বলি শোনো। অমূল্য তাড়াতাড়ি বলে উঠল, না না, আজ যে আমাদের সাহিত্য সভার অধিবেশন। অতুল, তোমার সাহিত্যে বস্তুতন্ত্র প্রবন্ধটা তাহলে? ঋষি বলল, কাল হবে। বস্তুতন্ত্রের চেয়ে বড় জিনিস আজ এসে পড়েছেন। বড়দা, তোমার গল্প আরম্ভ হোক। অমূল্য অস্থির হয়ে বলল, আজ তাহলে বড়দার কতগুলো মিথ্যে কথা শুনেই সন্ধ্যাবেলাটা কাটাতে হবে? প্রশান্ত কণ্ঠে বড়দা বলিল, কথাটা শুনে তারপর সত্যি মিথ্যে বিচার করা উচিত। তাহলে আরম্ভ করি। গত বৎসর। অমূল্যের নাসারন্ধ হতে একটা সশব্দ দীর্ঘশ্বাস বের হলো। বড়দা বলল, গত বৎসর আমার প্ল্যান চেটে ভূত নামাবার শখ হয়েছিল, বোধহয় তোমাদের মনে আছে। যারা জানে শোনে তাদের পক্ষে ভূত নামানো অতি সহজ ব্যাপার। দরকারি আসবাবের মধ্যে কেবল একটি তেপায়া টেবিল। অমূল্য বিড়বিড় করে বলল, আর একটা গুলিখোর। বড়দা ওদিকে কর্ণপাত না করে বলতে লাগলো, একদিন একটা ছোট দেখে তেপায়া টেবিল জোগাড় করে সন্ধ্যার পর আমাদের তেতলার সেই নিরিবিলি ঘরটায় বসে গেলাম, আমি, আমার বউ আর পেঁচো। অমূল্য বলল, এই বয়স থেকেই ছোট ভাইটির মাথা খাওয়া হচ্ছে কেন? বউয়ের কথা না হয় ছেড়েই দিই, কারণ যেদিন তোমার সঙ্গে বিয়ে হয়েছে সেদিনই তার যা হবার হয়ে গেছে। বড়দা বলল, পেঁচোকে নেবার কারণ 3 জনের কমে চক্র হয় না, তাছাড়া সে ছেলে মানুষ, সুতরাং মিডিয়াম হিসেবে উপযুক্ত। সে যাক, মেঝের উপর টেবিল ঘিরে তো বসা গেল, কিন্তু ভাবনা হলো কাকে ডাকি। ভূত তো আর একটি আধটি নয়, পৃথিবীতে আরম্ভ থেকে আজ পর্যন্ত যত লোকের ঈশ্বর প্রাপ্তি ঘটেছে সকলের দাবি সমান। এখন কাকে ফেলে কাকে ডাকি? কিছুক্ষণ চুপ করে থেকে বড়দা বলল, আমাদের সুভাষকে চেনো তো? জুনিয়র উকিল। তার ভগ্নিপতি সুরেশবাবু হাওয়া বদলাতে এসে গত শীতকালে নিউমোনিয়ায় মারা যান, বোধহয় তোমাদের স্মরণ আছে। অমূল্য, তুমি তো পোড়াতে গিয়েছিলে। হঠাৎ সেই সুরেশবাবুকে মনে পড়ে গেল। তখন 3 জনে আলোটা কমিয়ে দিয়ে টেবিলের উপর আঙুলে আঙুল ঠেকিয়ে সুরেশবাবুর ধ্যান শুরু করে দিলাম। বেশিক্ষণ নয় ভাই, মিনিট 5 চোখ বুজে থাকবার পর চোখ চেয়ে দেখি পেঁচোটা কেমন যেন জবুথবু হয়ে গেছে, কষ বেয়ে নাল গড়াচ্ছে, চোখ শিবনেত্র, বীজ বীজ করে কি যেন বকছে। কি রে বলে তাকে একটা ঠেলা দিলাম, কাত হয়ে পড়ে গেল। বউ তো বাবা গো বলে আমাকে খুব ঠেসে জড়িয়ে ধরল। ঋষি বলল, বস্তুতন্ত্র এসে পড়েছে, এবার আসল গল্পটা আরম্ভ হোক। বড়দা বলল, বুঝলাম ভূতের আবির্ভাব হয়েছে। পেঁচোকে অনেক প্রশ্ন করলাম, কিন্তু সে জড়িয়ে জড়িয়ে কি যে উত্তর দিল বোঝাই গেল না, বড়ই মুশকিল।
তখন আমার মাথায় একটা বুদ্ধি গজালো। কাগজ পেন্সিল এনে পেঁচোর হাতে ধরিয়ে দিলাম। পেন্সিল হাতে পেয়ে পেঁচো শটান হয়ে উঠে বসলো। উঠে বসে লিখতে আরম্ভ করে দিল। সে এক আশ্চর্য ব্যাপার। পেঁচোর চোখ বন্ধ, মুখ দিয়ে লালা গড়াচ্ছে আর প্রাণপণে কাগজের উপর লিখে যাচ্ছে। পকেট থেকে একতারা কাগজ বের করে বরদা বলল, আবার হাতের লেখা দেখে অবাক হয়ে যাবে। দস্তুর মতো পাকা হাতের লেখা। কে বলবে যে পেঁচো লিখেছে? অমূল্য লেখাটা তদারক করে বলল, পেঁচো লিখেছে কেউ বলবে না বটে, কিন্তু তোমার লেখা বলে অনেকেরই সন্দেহ হতে পারে। বরদা বলল, এই লেখা হাতে পাবার পর আমি সুভাষের বাড়ি গিয়েছিলাম। সুরেশবাবুর পুরনো একখানা চিঠির সঙ্গে মিলিয়ে দেখলাম, অবিকল তার হাতের লেখা। বিশ্বাস না হয় তোমরা যাচিয়ে দেখতে পারো। অমূল্য বলল, অবশ্যই দেখব। ঋষি বলল, সে যাক, এখন তুমি কি বলতে চাও ওই কাগজের তারাটা সুরেশবাবুর প্রেতাত্মার জবানবন্দি? বরদা বলল, এটা হচ্ছে তার মৃত্যুর ইতিহাস। পুরোপুরি সত্যি কিনা সে কথা কেউ বলতে পারে না, কিন্তু গোড়াটা খানিকটা যে সত্যি তা সুভাষ সেদিন স্বীকার করেছিল। এইবার তবে আসল গল্পটা শোনো। এই বলে বরদা কাগজের তারাটা তুলে পড়তে আরম্ভ করলো। যারা মুঙ্গের শহরের সহিত পরিচিত তারা জানেন যে ওই শহরে পিপরপাতি নামের একটি বিখ্যাত বিথিপথ আছে। তার পশ্চিম প্রান্তে গঙ্গার কূলে মুসলমানদের একটি অতি প্রাচীন গোরস্থান আছে। বোধ হয় এই গোরস্থানের সব গোরগুলি শতাধিক বর্ষের পুরাতন। স্থানটি অনাদৃত। কাটাগাছ আর জঙ্গলের ফাঁকে ফাঁকে অস্থিপঞ্জর প্রকট করে এই কবরগুলি কোনো রকমে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে। এই গোরস্থানের এক কোণে একটি কোষ্ঠী পাথরের গোড় আছে। এই গোড়টি সম্বন্ধে শহরে অনেক ভুতুড়ে গল্প প্রচলিত ছিল। এইসব আজগুবি গল্প শুনে আমি কৌতূহলী হয়ে উঠেছিলাম। আমার জ্যৈষ্ঠ শ্যালক বলল যে গোড়টা সজীব। 50 বছর পূর্বে নাকি এক সাহেব ওই গোড় লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল। গুলির আঘাতে পাথর ফেটে ঝলকে ঝলকে রক্ত উঠেছিল। সে রক্তের দাগ এখনো মিলায়নি। গোড়ের গায়ে তেমনি শুকিয়ে গড়িয়ে আছে। আর যে নাস্তিক সাহেব গুলি করেছিল সেও প্রাণে বাঁচে নাই। সেই রাত্রেই ভয়ঙ্করভাবে তার মৃত্যু হয়েছিল। একদিন শীতের সন্ধ্যায় শ্যালককে সঙ্গে নিয়ে গোড়টি দেখতে গেলাম। শ্যালক আমারই সমবয়সী। প্রেত জনিতে অটল বিশ্বাস। আমি কিছুদিন যাবৎ মুঙ্গেরে এসে শ্যালক মন্দিরেই বায়ু পরিবর্তন করছিলাম। সঙ্গে স্ত্রী ছিলেন। গোরস্থানের নিকট গিয়ে দেখলাম স্থানটি কাটা গাছের বর্মে প্রায় দুর্ভেদ্য হয়ে আছে। অনেক যত্নে অনেক সাবধানে পা ফেলে এবং কাপড় চোপড় বাঁচিয়ে সেই ভুতুড়ে গোড়টির সম্মুখীন হলাম। কালো পাথরের গোড়। আপাত দৃষ্টিতে ভৌতিকত্ব কিছু চোখে পড়ল না। হঠাৎ যখন আমরা গোড়টির একেবারে কাছে এসে পৌঁছেছিলাম তখন সেই কালো পাথরের উপর শায়িত আরও কালো এক জন্তু বোধহয় আমাদের পদশব্দে জেগে উঠল। একবার আমাদের মুখের উপর তার চক্ষু দুটো মেলে ধরল। আস্তে আস্তে গোড়ের অন্তরালে মিলিয়ে গেল। দেখলাম একটা কুকুর, রক্ত কুচকুচে কালো। শরীর যে হিসেবে লম্বা সে হিসেবে অত উঁচু নয়। পাগুলা বাঁকা বাঁকা এবং অত্যন্ত খর্ব। কিন্তু সবচেয়ে ভয়াবহ তার চোখ দুটো, হলদে রঙের সাথে ঈষৎ রক্তাক্ত এবং মণিহীন। পলক ফেললে মনে হয় যেন অন্ধকার রাতে খদ্দর জ্বলছে। শ্যালক বলিলেন, লোকে বলে ওই কুকুরটাই সাহেবের টুটি ছিঁড়ে মেরে ফেলেছিল। আমি বললাম, 50 বছর আগে? কিন্তু কুকুরটাকে তো এত প্রাচীন বলে বোধ হচ্ছে না। আমরা কবরটার একেবারে পাশে গিয়ে দাঁড়ালাম। দেখলাম কুকুরটা যেই স্থানে শুয়েছিল ঠিক সেই স্থানে পাথরে খানিকটা চটা উঠে গিয়েছে।
এবং তার ভিতরে চারিপাশে লাল রঙের একটা পদার্থ শুকিয়ে আছে। হঠাৎ রক্ত বলে ভ্রম হয়, যেন ওই কুকুরটা সমাধির রক্তাক্ত ক্ষতটাকে বুক দিয়ে আগলিয়ে রেখেছে। শ্যালক জিজ্ঞাসা করিলেন, কি রকম বোধ হচ্ছে? আমি বললাম, আশ্চর্য বটে। আমার মনে হয় খুব গরম একটা ধাতু দিয়ে এই পাথরে আঘাত করা হয়েছিল, তাতেই এরকম হয়েছে। আমার মন্তব্য শুনে শ্যালক আধ্যাত্মিকভাবে একটু হাসলেন, বললেন, তা হবে, কিন্তু তা যে একেবারেই হতে পারে না তা তার কণ্ঠস্বরের ভঙ্গিতেই বেশ বোঝা গেল। কোনো একটা তর্কাধীন বিষয়ে আলোচনায় মানুষ যখন উচ্চ অঙ্গের হাসি হেসে এমন ভাব দেখায় যেন অপর পক্ষের সঙ্গে তর্ক করাটাই ছেলে মানুষই, তখন অপর পক্ষের মনে রাগ হওয়া স্বাভাবিক। আমারও একটু রাগ হলো, কিন্তু যে লোক তর্ক করতে অসম্মত তাকে প্রত্যক্ষ প্রমাণ দ্বারা বুঝিয়ে দেওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। তাই আমি বললাম, আচ্ছা, এক কাজ করা যাক। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। এই পাথরটা ভেঙেই দেখা যাক না ঝলকে ঝলকে রক্ত বেরোয় কিনা। প্রত্যক্ষের বড় তো আর কোনো প্রমাণ নেই, তাই না? কাছেই একখণ্ড পাথর পড়েছিল, আমি সেটা তুলে নিয়ে গড়ে আঘাত করতে উদ্যত হয়েছি। এমন সময় সেই কুকুরটা কোথা হতে ছুটে এসে একটা বিশ্রী রকমের চিৎকার করে উঠল এবং সমস্ত দাঁত বের করে অত্যন্ত হিংস্রভাবে আমাকে শাসিয়ে দিল। শ্যালক আমার হাত ধরে টানতে টানতে বলল, চলে এসো, চলে এসো, কি যে তোমার পাগলামি। কুকুরটার আকস্মিক আবির্ভাবে আমার শ্যালক মহাশয় যতটা অভিভূত হয়ে পড়েছিলেন, বাস্তবিক পক্ষে আমি ততটা হইনি। অথচ একটা হিংস্র কুকুরের অযথা ঘাটানো বিশেষ যুক্তির কাজ নয়। তাই পরীক্ষা কাজ অসম্পূর্ণ রেখে আমরা যখন ঘরে ফিরে আসলাম, তখন তুমুল তর্ক বেঁধে গেল। কুকুরের জীবনের স্বাভাবিক দৈর্ঘ্য সম্বন্ধে বিজ্ঞানের শানিত যুক্তিগুলো শ্যালকের কুসংস্কারের বর্মের উপর আছড়ে পড়তে ভগ্নোদ্যমে ফিরিয়ে আসছে। বাড়ি ফিরতেই আমার শালাজ এবং যার সম্পর্কে শালার সহিত সম্বন্ধ, তিনি এসে যুদ্ধে যোগ দিলেন। দুজনেই নবীনা, বিদুষী। প্রতীচ্যের আলোকে তাদের চোখে সোনার কাঠি স্পর্শ করেছে। তারা এসে আমার পক্ষে যোগদান করল। শ্যালক বেচারির বর্ম তীক্ষ্ণ অস্ত্রঘাতে একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেল। তর্কে যে ব্যক্তি হারে তার জেদ বেড়ে যায়। যুক্তির দিকে তখন তার আর ভ্রুক্ষেপ থাকে না। শ্যালক শেষে রেগে উঠে বলল, মানতে না চাও মেনো না, কিন্তু দুপুর রাতে একলা ওই জায়গায় যেতে পারে এমন লোক তো কোথাও দেখি না। শালাজ উৎসাহদীপ্ত চোখে বললেন, আচ্ছা, এমন লোক যদি পাওয়া যায় যে যেতে পারে, তাহলে তো মানবে। তোমার ভূত শুধু তোমার ঘাড়েই ভর করে আছে, আর কোথাও তার অস্তিত্ব নেই। শ্যালক গম্ভীর্য অবলম্বন করে বলল, একলা রাতে সেখানে যেতে পারে এত সাহস কারণ নেই, আর যদি বা কেউ যায় সে যে ফিরে আসবে এমন কোনো সম্ভাবনা দেখি না। আমি বললাম, সকলের সাহস এবং সম্ভাবনা সমান নয়, আমি যেতে প্রস্তুত আছি। শ্যালক অনেক বিষয়ে কিছুক্ষণ নির্বাক থেকে বললেন, তুমি প্রস্তুত আছো? রাত 12টার সময় একলা? তার মুখে আর কথা সরল না। আমি হেসে বললাম, নিশ্চয়ই। খোট্টার দেশে বেশি দিন থাকিনি বলেই বোধ হয় আমার সে সাহসটুকু আছে। তাহলে আজই ভালো। আজ বোধ হয় অমাবস্যা। শাস্ত্র অনুসারে রাজ্যের ভূতপ্রেত দৈত্যদানা সব আজই মর্তভূমিতে ফিরে এসে দিঘির দিকে নৃত্য করে বেড়াবেন। অতএব এ সুযোগ ছাড়া অনুচিত। শ্যালক ভীত চোখে চেয়ে বলিলেন, গোয়ার তুমি করো না সুরেশ, ভারী খারাপ জায়গা, এসব বিষয়ে তোমার অভিজ্ঞতা নেই। তীব্র হাস্যোচ্ছ্বসিত কণ্ঠে শালাজের নিকট হতে প্রতিবাদ আসলো, ভয় পাবেন না সুরেশবাবু, আপনার জন্য একটা খুব ভালো প্রাইজ ঠিক করে রাখলাম। আপনি জয় করে ফিরে এলেই
এ বাড়ির কোনো এক মহিলা তার বিম্বাধরের রক্তিম রাগে আপনার কপালে ললাটিকা পরিয়ে দিবেন। ভূতজয়ী বীরের সেই হবে রাজটিকা। আমি উৎসাহ দেখিয়ে বললাম, লোভ ক্রমেই বেড়ে যাচ্ছে। মহিলাটি কে শুনি? তিনি হেসে বললেন, তার সঙ্গে কারোর তুলনাই হয় না বলে আমার গৃহিণীর দিকে কটাক্ষপাত করলেন। আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, ওই জাতীয় প্রাইজ যদিও আমার ভাগ্যে খুব দুর্লভ নয়। গৃহিণী জনান্তিকে, কি বকছো, দাদা রয়েছেন, তবু অধিকের প্রতি আমার বিরাগ নেই। তাহলে চুক্তি পাকা হয়ে গেল, আজ রাত্রেই যাব। কিন্তু আমি যে সত্যি সত্যি কবরের কাছে গিয়েছি, এদিক ওদিক ঘুরে ফিরে আসিনি, এ কথা শেষকালে আপনাদের বিশ্বাস হবে তো? শালাজ অতি দূরদর্শিনী বলিলেন, আপনার মুখের কথা আমরা বিশ্বাস করব নিশ্চয়, কিন্তু যাকে বিশ্বাস করানো দরকার তিনিই হয়তো করবেন না। অতএব আপনাকে একটি কাজ করতে হবে। খড়ি দিয়ে গোড়ের উপর নিজের নাম লিখে আসতে হবে। তথাস্তু। গৃহিণীর দিকে ফিরে বললাম, তোমার দাদার প্রেততত্ত্বের মাথায় বজ্রাঘাত করে দিয়ে আসা যাক, কি বলো? অল্প দ্বিধাজড়িত হাসি, ভিন্ন আরও কোনো জবাব পাওয়া গেল না। শ্যালক বললেন, ফাজলামি ছাড়ো, আমি তোমাকে কিছুতেই যেতে দিতে পারি না। শ্যালকের কথা শুনলাম না, কারণ অনেক ক্ষেত্রে অগ্রসর হওয়া যত সহজ, পশ্চাৎপদ হওয়া তত সহজ নয়। রাত্রি 11:30টার সময় গরম জামায় আপাদ মস্তক আবৃত করে একটা কড়া গোছের বর্মা চুরুট ধরিয়ে বাহির হলাম। এতক্ষণে গৃহিণীর মুখ ফুটল। প্রাতীচ্য বিদ্যায় জলাঞ্জলি দিয়ে বললেন, থাক, গিয়ে কাজ নেই। আমি হেসে উঠলাম, পাগল, ভাই বোন দুজনকার ধাত একই রকম দেখছি। শ্যালক নিরতিশয় ক্ষুব্ধ স্বরে বললেন, তুমি এমন একগুঁয়ে জানলে কোন শালা তর্ক করত? এমন বিশ্রী অন্ধকার বোধ করি আর কখনো ভোগ করিনি। একটা গুরুভার পদার্থের মতো অন্ধকার যেন চারিদিকে চেপে বসে আছে। পদে পদে মনে হয় বুঝি পর মুহূর্তেই এক চাপ অন্ধকারে ঠোকর লেগে হুমড়ি খেয়ে পড়ে যাব। চুরুটে লম্বা টান মেরে মনে প্রফুল্লতা ও উৎসাহ সঞ্চয় করতে লাগলাম। সমস্ত ইন্দ্রিয়গুলো অজ্ঞাতসারে এমন সতর্ক ও সন্দিগ্ধ হয়ে উঠল যে নিজের পদধ্বনি শুনে নিজেই চমকিয়ে উঠলাম। মনে হলো কে যেন চুপি চুপি পেছন হতে আমার অত্যন্ত কাছে এসে পড়েছে। কিন্তু তথাপি অকারণে ভয় পাবার পাত্র আমি নই। মনে মনে বেশ বুঝতে পারলাম, দ্বিপ্রহর রাত্রির এই অন্ধকার, এই নিস্তব্ধতা, এই বিজনতা সকলে মিলে আমার আন্তরিক সাহসকে দুশ্চেদ্য একটি ষড়যন্ত্রের জালে ধীরে ধীরে জড়িয়ে ফেলার চেষ্টা করছে। একটা অলৌকিক মায়া যেন আমার চেতনাকে আচ্ছন্ন করে ফেলছে। মাকড়সা যেমন শিকারকে প্রথমে সূক্ষ্ম তন্তুর সাথে পাকিয়ে জড়িয়ে ধরে, ধীরে ধীরে জীর্ণ করে ফেলে, তেমনি একটা অদৃশ্য শক্তি আমার সহজ সত্তাকে ক্রমে ক্রমে অভিভূত করে ফেলছে। ক্রমে পিপরপাতির রাস্তার পূর্ব প্রান্তে এসে পড়লাম। এরই অপর প্রান্তে কবরস্থান। রাস্তার দুই পাশে বড় বড় গাছ, মাথার উপর অনেক উপরে তাদের শাখা প্রশাখা মিলিয়েছে। অন্ধকার আরও জমাট বেঁধে আসলো। হঠাৎ ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাসের মতো একটা স্পর্শ পেলাম। শরীরের সমস্ত রোম শক্ত হয়ে দাঁড়িয়ে উঠল। পরক্ষণেই একটা খুব লঘু পদার্থ পিঠের উপর দিয়ে খড়খড় শব্দে নিচে গড়িয়ে পড়ল। বুঝলাম ভয় পাওয়ার মতো কিছু নয়। মাথার উপর যে ঘনপল্লব শাখাগুলি আলিঙ্গনকে নিবিড় বিচ্ছেদবিহীন করে রেখেছে, তারই একটি শুষ্ক পাতা ঝরে পড়েছে। আরামের নিঃশ্বাস ফেলে চলতে লাগলাম। লম্বা টানের চোটে চুরুটটা প্রায় শেষ হয়ে এসেছিল। অন্য সময় হলে ফেলে দিতাম, কিন্তু আজ সেটাকে কিছুতেই ছাড়তে পারলাম না। তাহার অগ্নিদীপ্ত প্রান্তটুকু যেন একটু প্রাণের সংস্রব ছিল।
এই নিঃসঙ্গ অন্ধকারের মধ্যে আমার সমস্ত অন্তরাত্মা যখন সঙ্গীর জন্য ব্যাকুল হয়ে উঠেছিল, তখন ওই ক্ষীণ রশ্মিটুকুই সঙ্গীর মতো প্রাণের মধ্যে ভরসা জাগিয়ে রেখেছিল। এটাকে ফেলে দিলে যে অনেকখানি সাহস চলে যাবে তা বেশ বুঝতে পারছিলাম, কিন্তু ক্রমে ক্রমে যখন আঙ্গুল পুড়তে লাগলো তখন সেটাকে ফেলে দিতেই হলো। একবার বেশ ভালো করে টেনে নিয়ে সম্মুখের দিকে কিছু দূরে ফেলে দিলাম। ফেলে দেবা মাত্র মনে হলো যে আঙ্গুল দুটো দিয়ে চুরুট ধরেছিলাম তাদের মধ্যে কোনো ছিদ্র পাইয়া অনেক ঠান্ডা বাতাস শরীরের মধ্যে ঢুকে পড়ল। আমার দৃষ্টি ছিল নিক্ষিপ্ত চুরুটটার উপর। সেটা মাটিতে পড়া মাত্র আগুন ছিটকিয়ে উঠল। তারপর এক আশ্চর্য ব্যাপার ঘটল। ছিটকানো আগুনটা মধ্যপথে দুটা আকৃতি ধরে পাশাপাশি একসঙ্গে নড়তে আরম্ভ করল। মাটি থেকে প্রায় 1 হাত উপরে থেকে পরস্পরের 4 আঙ্গুল ব্যবধানে এই ক্ষুদ্র অগ্নিগোলক দুটো একজোড়া লাল জোনাকির মতো সম্মুখ দিকে চলতে আরম্ভ করলো এবং মাঝে মাঝে মিটমিট করতে লাগলো। আমার মাথা বোধহয় গরম হয়ে গিয়েছিল। কি জানি কেন আমার ধারণা জন্মালো যে ওই মিটমিট করা অগ্নিস্ফুলিঙ্গ দুটা আর কিছু নয়, দুটা চক্ষু আমার পানে তাকিয়ে আছে এবং এই চক্ষু দুটো পশ্চাতে একটা খর্বাকৃতি কুকুরের কালো রং যে অন্ধকারে মিশে আছে তা যেন মনে স্পষ্ট অনুভব করলাম। চলতে চলতে কখন দাঁড়িয়ে পড়েছিলাম লক্ষ্য করিনি। চক্ষু দুটো সম্মুখে কিছু দূরে দাঁড়ালো। তারপর কতক্ষণ যে নিষ্পলকভাবে আমার মুখের দিকে দৃষ্টি বেদন করিয়া রইল জানি না। মনে হলো বহুক্ষণ পরে সেই চক্ষুর পলক পড়ল। তখন সেটা আবার চলতে আরম্ভ করলো। আমি পেছনে পেছনে চললাম। দেহের উপর তখন কোনো অধিকার নেই। স্বপ্নে বিভীষিকার সম্মুখ থেকে পালাবার ক্ষমতা যেন হারিয়ে গিয়েছে। আমি তেমনি নিতান্ত নিরুপায়ভাবে ওই চক্ষুর পশ্চাদ্বর্তী হলাম। স্বাধীন ইচ্ছা তখন একেবারে জড়ত্বপ্রাপ্ত হয়েছে। আছে কেবল সমস্ত চেতনাব্যাপী দিগিদ্দিক জ্ঞানশূন্য ভয়। কতক্ষণ এই অগ্নিচক্ষুষ্মান আমাকে তার আকর্ষণ প্রভাবে টেনে নিয়ে গিয়েছিল আমার ধারণা নেই। একবার চেতনার অন্তরতম প্রদেশে যেন ক্ষীণ অনুভূতির ছায়া পড়েছিল যে পাকা রাজপথ দিয়ে চলছি না, আর একবার মনে হয়েছিল বুঝি একটা গাছের মোটা শিকড়ে ঠোকর খেলাম, কিন্তু সেসব আমার ইন্দ্রিয় উপলব্ধির বাইরে। হঠাৎ একটা বড় ধরনের ঠোকর খেলাম, এটা বেশ স্মরণ আছে। তারপর হুমড়ি খেয়ে পড়েই নিচের দিকে গড়াতে শুরু করলাম। কোথায় পড়ছি কোনো ধারণাই ছিল না। অন্ধকারে দেখাও অসম্ভব, কিন্তু এই পতন যে অনন্তকাল ধরে চলতে থাকবে এবং পতনের লক্ষ্যও যে একটা অতল স্পর্শ স্থানে লুকিয়ে আছে তা মনের মধ্যে বদ্ধমূল হয়ে গেল। অথচ কি নিদারুণ সেই পতন! গড়াতে গড়াতে এক ধাপ হতে অন্য ধাপে পড়ছিলাম এবং প্রত্যেক স্তরে অবরোহণের সঙ্গে সঙ্গে শরীরের অস্থিগুলো যেন একবার করে ভেঙে যাচ্ছিল। এই অবরোহণের শেষ ধাপে যখন এসে পৌঁছালাম তখন জ্ঞান বিশেষ ছিল না, কিন্তু একটা অনন্ত যন্ত্রণার পথ যে অতিক্রম করে এসেছি তা সমস্ত শরীর দিয়ে অনুভব করতে লাগলাম। অনেকক্ষণ পরে চোখ মেললাম। সেই দেহহীন লাল চোখ দুটো আমার মুখের অনেক কাছে ঝুঁকে পড়ে কি যেন নিরীক্ষণ করছে। দেহের রক্ত তো পানি হয়ে গিয়েছিলই, এবার তা একেবারে বরফ হয়ে গেল। একটা অসহ্য শীতের শিহরণ সমস্ত দেহটাকে যেন ঝাঁকানি দিয়ে গেল। তারপর আমার কিছু মনে নেই। সূর্যোদয়ের কিছু পূর্বে জ্ঞান হলো। গতকাল রাত যে স্বাভাবিকভাবে কাটেনি এই চিন্তা নিয়ে চোখ মেললাম। ঘাসের উপর শুয়ে আছি দেখে তাড়াতাড়ি উঠতে গেলাম। গায়ে দারুণ বেদনা। আবার শুয়ে পড়লাম। তখন ক্রমশ সব মনে পড়ল। ঘাড় না নাড়িয়ে যতদূর সাধ্য দেখে বুঝলাম পিঁপড়পাতি রাস্তার পাশে কেল্লার যে শুষ্ক গড়খাই গিয়েছে
তারই তলদেশে বাবলা গাছের ঝোপের মধ্যে পড়ে আছি। সূর্য উঠল। এখানে সমস্ত দিন পড়ে থাকলেও কেউ সন্ধান পাবে না। শরীরে তো নড়বার শক্তি নেই। প্রচণ্ড এক হ্যাঁচকা টান মেরে উঠে দাঁড়ালাম। চোখ হতে আরম্ভ করে দেহের সমস্ত রোম বেদনায় টনটন করে উঠল। কিন্তু বাড়ি গিয়ে পৌঁছাতেই হবে। অসীম বলে মৃতপ্রায় দেহটাকে টানতে টানতে কি করে বাড়ি পৌঁছালাম তা প্রকাশ করবার আমার সাধ্য নেই। বাড়ি যেতেই সকলে চারদিক থেকে ছুটে আসলো এবং উৎকণ্ঠিত প্রশ্নে আমার ক্ষীণ চেতনা আবার লুপ্ত করে দেবার জোগাড় করলো। শ্যালক সকলকে সরিয়ে দিয়ে আমাকে একটা ইজি চেয়ারে বসিয়ে ব্যগ্রভাবে জিজ্ঞাসা করলো, সারা রাত কোথায় ছিলে? আমরা সকলে তোমার জন্যে। উত্তর দিতে গেলাম, কিন্তু কি ভয়ানক! গলার স্বর একেবারে বন্ধ হয়ে গিয়েছে। প্রাণপণে চেষ্টা করেও একটা কথাও উচ্চারণ করতে পারলাম না। শ্যালক আমাকে দুধ ও ব্র্যান্ডি খাইয়ে ডাক্তার ডাকতে গেলেন। ডাক্তার যখন আসলেন তখন বিছানায় শুয়ে আছি। ভয়ানক কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। স্ত্রী ও শ্যালক মলিন মুখে মাথার কাছে বসে আছেন। ডাক্তার পরীক্ষা করে বললেন, দুটো লাংসই অ্যাফেক্ট করেছে, নিউমোনিয়া। তারপর আবার অচেতন হয়ে গেলাম। ঘুম ভেঙে দেখি শরীর বেশ ঝরঝরে হয়ে গিয়েছে, কোথাও কোনো গ্লানি নেই। কে একজন পিছন থেকে জিজ্ঞাসা করলেন, কেমন বোধ হচ্ছে? ফিরে দেখি বিনোদ, আমার ছোটবেলার বন্ধু। অনেকদিন পরে তাকে দেখে বড় আনন্দ হলো। বললাম, বেশ ভালোই বোধ হচ্ছে ভাই। বুকের উপর যে একটা ভার চাপানো ছিল সেটা আর টের পাচ্ছি না। বিনোদ মৃদু হেসে বলল, প্রথমটা ওই রকমই বোধ হয় বটে। আমার যখন কলেরা হয়। হঠাৎ মনে পড়ে গেল, তাই তো, বিনোদ তো 10 বছর হলো কলেরায় মরেছে। আমি স্বহস্তে তাকে দাহ করেছি। তবে সে এখানে আসলো কি করে? মহা বিস্ময়ে জিজ্ঞাসা করলাম, বিনোদ, তুমি তো বেঁচে নেই, তুমি তো অনেক দিন আগে মারা গেছো। বিনোদ এসে আমার 2 হাত ধরল। কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে থেকে আস্তে আস্তে বলল, তুমিও আর বেঁচে নেই বন্ধু। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী গল্পটি খুবই শীঘ্রই আপলোড করা হবে এবং পরবর্তী গল্পটির নাম টিকটিকির ডিম, যা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।